আপনি দেখেন গত 17 বছর যে পরপর 3টা নির্বাচন হয়, সেই 3টা নির্বাচনে বাংলাদেশের যে সাধারণ জনগণ তারা কেউ তাদের যে ভোট প্রদান করা, যে ভোট প্রয়োগ করে, সে ভোটটা প্রয়োগ করতে পারেনি। 2013 সালে যে নির্বাচন হয়, সেই 13 সালের নির্বাচন ছিল রাতের ভোটের নির্বাচন। পরবর্তীতে যে আমি তুমি দামি নির্বাচন, এই নির্বাচনগুলোর মাধ্যমে জনগণ তার যে নিজস্ব যে মতামত প্রকাশ করে, সেই মতামতগুলো সে প্রকাশ করতে পারেনি। তো আমরা বর্তমান সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে একটাই প্রত্যাশা করি, তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং নির্দলীয় একটা নির্বাচন দিবে, যে নির্বাচনে দেশের জনগণ প্রত্যেকে তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারবে এবং সেই নিশিরাতের ভোট, সেই ফ্যাসিস্ট হাসিনা যে ভোট প্রয়োগ করা হয় সেই সময়, যে তার নিজ দলের নেতাকর্মীরাই শুধুমাত্র ভোট জ্বালাতে করবে, রাতের বেলা ভোট ব্যালট বাক্স ফিল আপ করবে, সে ফিল আপ গুলো যেন না করতে পারে, সেই জন্য অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রত্যাশা করি। এবং গত 1 বছর যাবত আমরা শুনতে পাচ্ছি খুব শীঘ্র একটা নির্বাচন দেওয়া হবে। আমরা সেই ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রতি রেসপেক্ট রেখে বলতে চাই যে আপনারা একটা গণতান্ত্রিক যে রিভলিউশন প্রয়োজন, সেই রিভলিউশনকে ধারণ করবেন এবং বাংলাদেশকে সেই গণতান্ত্রিক রাষ্ট্রের সেই যে ধারাটা, সেই ধারা অব্যাহত রাখতে আপনারা অতি দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দিবেন। দেখেন পিআর নিয়ে আমরা প্রায় দেখতেছি অনেক ছোট ছোট দল যারা কখনো মেম্বার ইলেকশন করতে পারবে কিনা, সেই মেম্বার ইলেকশন যারা করতে পারবে না কিংবা মেম্বার নির্বাচন হওয়ার মতো যোগ্যতা নেই, তারাও এখন পিআর নিয়ে পার্লামেন্টে যাওয়ার মতো দুঃস্বপ্ন বা স্বপ্ন দেখার চেষ্টা করতেছে। আমরা বিগত সময়ে এখন যারা রাজনীতির নেতৃবৃন্দ যারা বিভিন্ন জায়গায় পিআর নিয়ে আন্দোলন করতেছে, তাদের মধ্যে দেখা যায় 91, 96, 2001 কিংবা অন্যান্য সময় তারা নির্বাচন করছে। তাদের 3 নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি, তাহলে মনে হয় ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান ইলেকশন হয়, সেও হয়তো বা তার চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তো সে জায়গায় যে লোক তিনটা নির্বাচনে মিলিয়ে একটা চেয়ারম্যানের সময় ভোট পায় না, সে যদি এখন পিআর এর কথা বলে, দেখা যায় সে একটা আমরা অযোগ্য লোককে আমরা পার্লামেন্টে হয়তো বসতে দিতে হতে পারে। বিশ্বের প্রায় 80টা দেশের মধ্যে পিআর এর একটা সিস্টেম আছে। সেখানে আপনি দেখেন নেপাল, ইসরায়েল, পাশাপাশি শ্রীলঙ্কা, এই রাষ্ট্রগুলোতে পিআর সিস্টেমটা আছে। পিআর এর যে কথা বারবার বলা হয়, সেই পিআর এর মাধ্যমে একটা অস্থিতিশীল সরকার গঠন হয়। যখন দেখা যায় জোটবদ্ধভাবে মানে কোয়ালিশন সরকার গঠন করে, সেই কোয়ালিশন সরকারের মাধ্যমে যে সরকার হয়, সেই সরকারের মধ্যে সবসময় একটা অস্থিরতা কাজ করে। যখনই কোনো না কোনো দল তার মধ্যে থেকে তাদের মতবিরোধ হয় কিংবা তাদের লাভ ক্ষতির বিষয় দেখে, তখন তারা বেরিয়ে গেলে তখন সরকার একটা ভেঙে যায়। এই প্রসেসটাতে অনেকটাই রাষ্ট্র একটা অস্থিতিশীল অবস্থায় থাকে এবং বৈদেশিক যে বিনিয়োগ থাকে, সেই বিনিয়োগের ক্ষেত্রে একটা অগণতান্ত্রিক কিংবা অস্থিতিশীল সরকার, পাশাপাশি যেখানে ডেমোক্রেসি প্রয়োগ হয় না, সেই জায়গাগুলোতে তারা ওইভাবে বিনিয়োগ করতেও রাজি হয়ে থাকে না। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ধরা হয় ভারতকে। সেই ভারতের ক্ষেত্রে আমরা যদি ভারত দেখি, আমাদের পাশে পাকিস্তানও আছে। ভারত, পাকিস্তান, একদিকে চীন কিংবা আমেরিকা, আপনারা সবগুলো যদি পর্যালোচনা করেন, দেখবেন কেউ কিন্তু ওই পিআর এর পক্ষে বা কিংবা তারা পিআর পদ্ধতি অবলম্বন করতেছে না। আপনারা জানেন গত ফেস্ট আমলে শেখ হাসিনা ইভিএম একটা পদ্ধতি নিয়ে আসে, যে ইভিএম প্রসেসটা ছিল কি বলে ভারতের ফেলে দেওয়া একটা প্রসেস। সেই প্রসেসটাকে আমরা কুড়িয়ে নিয়ে এসে আমরা কোটি কোটি টাকা নষ্ট করি। সেই একই প্রসেস আমার মনে হচ্ছে যে সেই নেপালের যে অস্থিতিশীল সরকার এবং নেপালের যে খুব ভয়াবহ অবস্থা, বঙ্গ সরকার এবং ইসরায়েলি সরকারের মতো একটা কোনো প্রতিচ্ছবি, কোনো ষড়যন্ত্রের নীল নকশা করার জন্য, আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য, আমাদের দেশের যে শান্তি এবং যে অসাম্প্রদায়িকতা, সকলের মধ্যে যে পারস্পরিক একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক বিনষ্টের জন্য এবং নির্বাচনকে পিছানোর জন্য হয়তোবা এই কিছু কিছু ছোটখাটো দল, তারা যাদের কখনোই এই পার্লামেন্টে যেতে পারবে না, সেই ছোটখাটো দলগুলোই মূলত এই পিআর সিস্টেম নিয়ে একটু বেশি অতি উৎসাহী মনোভাব দেখাচ্ছে।